শাস্তির দিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট মানুষের সই জাল করা। যে নিজের দলের বিধায়কদের সই জাল করতে পারে তার মতো নটোরিয়াস ক্রিমিনাল ফেরেববাজ পৃথিবীতে দুটো হতে পারে না। সারদা নারদা থেকে শুরু সই জালে এসে শেষ। হাজত বাস কি তাহলে নিশ্চিত অভিষেকে? ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির লিস্টটা বেশ চওড়া করে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইবার প্রত্যেক দোষীরই খেসারত গুনতে হবে তাকে। কবে হবে গ্রেফতারি? হলেও কতদিনের জন্য জেলের ঘানি টানতে হবে অভিষেককে? এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষ। কোন কেসে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সব থেকে বেশি যুদ্ধ? কোন কেসটা আপনার মনে হয়? কেস তো প্রচুর, আমি তার মধ্যে যাচ্ছি না লিস্টের মধ্যে, কিন্তু কোন দুর্নীতিটা আপনার মনে হয় সবচেয়ে জোরদার, একদম যেটা মানে আপনি নীতি আদর্শের দিক থেকে বলছেন না শাস্তির দিক থেকে? শাস্তির দিক থেকে বলছি। শাস্তির দিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট মানুষের সই জাল করা। যে নিজের দলের বিধায়কদের সই জাল করতে পারে তার মতো নটোরিয়াস ক্রিমিনাল ফেরেববাজ পৃথিবীতে দুটো হতে পারে না। এই আমাদের এখন উত্তরপাড়া থেকে এমএলএ হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, দীপাঞ্জন দা, ওনার সঙ্গে প্রায় পডকাস্ট করতাম বা সেখানে একটা জিনিস আলোচনা হতো যে এই রকম ক্রিমিনাল মাইন্ডেড কোনো পলিটিশিয়ান ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আসেনি। দাউদ ইব্রাহিম, চার্লস সোবরাজ, ওসামা বিন লাদেন, যত বড় বড় ক্রিমিনাল আছে সব কটার মস্তিষ্ক যদি এক জায়গায় জুড়িয়ে দেওয়া হয় সেটা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি এত তেঁদোর, আই রিপিট মাই ওয়ার্ড, তেঁদোর চিন্তারও বাইরে। ডায়মন্ড হারবারে 2021-এ এক মাস্টার মশাইকে শূন্যে ভাসিয়ে তার ছাত্ররা পিছনে লাথ মারছে এবং সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন সেই মাস্টার মশাই যাকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ রে বাবা, তোদেরকে তো একদিন পড়িয়েছি, তোরা আমাকে মারছিস, আমার অপরাধটা কি ছিল? বলো কি করবো স্যার, আমাদের কিছু করার নেই। এইটা করে ভিডিও করে অভিষেককে পাঠাতে হবে, অভিষেক অ্যাপ্রুভ করলে তারপর আমরা বাঁচবো, নাহলে আমাদেরকে এই মারটা মারবে। এইরকম নটোরিয়াস ক্রিমিনাল অসভ্য একটা ছেলে সে ঘুরে বেরিয়ে ফুটানি করতো। এবং ওই যে কথাটা আগে বারবার বলতাম যে আমার পিছনে যদি 4000 পুলিশ থাকে তাহলে গলির একটা ঘেও কুত্তাও না নিজেকে শের ভাবতে শুরু করে। অভিষেক হচ্ছে সেই ঘেও কুত্তাটা। আজকে যে কত বড় ছুঁচো ফুটানি বেরিয়ে গেছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। বলতো না বড় বড় ডায়লগ দিয়ে, আমার বিরুদ্ধে এই ডিসিবিআই লাগাতে হবে না, 5 পয়সার দুর্নীতি প্রমাণ দিয়ে দাও, ফাঁসির মঞ্চে ঝুলে যাব। তো কোথায় ভাই ফাঁসির মঞ্চটা কোথায় বানাবো বল না? তোকে বলেছিলাম ভাই আসিস না সোনারপুরে। এলো, আন্ডার ট্রিটমেন্ট পেলো। তো অভিষেকের অকাত কি গোটা ভারতবর্ষ জেনে গেছে। কালকে এখানে এলেই সিআইডি টক করে তুলে নিত। আর ওই বললাম একবার ঢুকলে আগামী 100 বছর অভিষেক জেল থেকে বেরোবে না। সেই জায়গায় অভিষেক আছে, অভিষেকও খুব ভালো করে জানি যে পরিমাণও পাপ করেছে, ওই জন্য পালিয়ে গেল। সুতরাং কোনটা সব থেকে বড় অপরাধ বলা শক্ত। এবার আপনি জিজ্ঞেস করবেন যে সচিনের কোন সেঞ্চুরিটা ভালো, এখন সেটা তো বলা সেঞ্চুরি, অপরাধই অপরাধ। ও যা অপরাধ করেছে আগামী 100 বছর ওর জেল থেকে বেরোনোর কোনো জায়গা নেই। এবং সত্যিই ও যেটা বলেছে আলটিমেটলি একে ফাঁসি দেওয়াটা উচিত। এরকম নটোরিয়াস ক্রিমিনাল যেন ভারতবর্ষে আর কোনোদিন না জন্ম নেয়। পিএমএলএ কেস কি হতে পারে অভিষেকের বিরুদ্ধে? ডেফিনেটলি হবে। অভিষেক এত বারবার থাইল্যান্ড যায় কেন? অভিষেকের বউ যখন আসে এয়ারপোর্ট ঘিরে নিয়ে, সেইখান থেকে পুলিশ দিয়ে কি জিনিস বার করে নিয়ে যেতে হয়। অভিষেক যেখানেই যাক দুবাই হয়ে যেতে হয় কেন? মমতা বিদেশে গেলে যেখানেই যাক দুবাই ছুটতে হয় কেন? বারবার এই যে আমেরিকা যাচ্ছে কাদের সঙ্গে গিয়ে মিটিং করছে? ডিপ স্টেটের লোক পশ্চিমবঙ্গে এসে মিশনারিজ অফ চ্যারিটিজে গিয়ে কেন মিটিং করে? তার আগে দুদিন আগেই কেন সেখানকার সন্ন্যাসীদের গিয়ে মমতার কালীঘাটের বাড়িতে চলে আসে? ডিপ স্টেটের একজন বড় এজেন্ট যে আমেরিকার প্রেসিডেন্ট পদে অব্দি লড়েছিল, সে সারা ভারতবর্ষে এসে একমাত্র কালীঘাটের বাড়িতে সেই মহিলা কেন গিয়েছিল? এরা বিপদে পড়লে এই টপিওয়ালা চাচারা উত্তরপ্রদেশ থেকে কেন ছুটে আসে? প্রশ্ন অনেক আছে। জিহাদি গোষ্ঠীরা বাংলাদেশ থেকে এদেরকে বলছে যে তোমরা হেরে গেছো তো কি হয়েছে, দিল্লিতে যাও, মোদির বিরুদ্ধে গিয়ে লড়ো, 17 কোটি বাংলাদেশি মুসলিম তোমাদের সঙ্গে আছে। মমতার সাথে সাথে পরের দিন বলে যে আমি ফ্রি বার্ড নাও, আমি গিয়ে দিল্লিতে লড়াই করব। জিহাদিদের ভাষায় কথা বলছে। কেন এতদিন এখানে কোনো ফেন্সিং করতে দেয়নি? এই যে র্যাডিক্যাল ইসলামিক গোষ্ঠী ঢুকে গেছে পশ্চিমবঙ্গকে অশান্ত করছে, তাদেরকে কেন মমতা বারবার অ্যালাউ করেছে? সামগ্রিকভাবে মমতা অভিষেক একটা ডিপ স্টেটের এজেন্ট এবং জিহাদি গোষ্ঠীর অংশ, এটা একটা বড় অংশের মানুষ মনে করছে। এবং এগুলো খুব সেন্সিটিভ বিষয়। নিশ্চয়ই তদন্তকারী সংস্থা যারা আছেন, আমাদের জাতীয় সুরক্ষা যারা দেখেন, তারা এটা ভেবে দেখছেন। আগামী দিনে অনেক কিছু বড় কিছু বেরোনোর সম্ভাবনা আছে।
সুতোশীলা, কতগুলো কেস হতে পারে আগামী 30 দিনের মধ্যে, আর কি কি কেস সেগুলো মানে যেগুলো আপনার মনে হচ্ছে একটা সই জালিয়াতি তো গেল, কিন্তু সই জালিয়াতির ব্যাপারে আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে, যে আপনি যেহেতু আমি শাস্তির দিক থেকে বললাম সেই জন্য আপনি সই জালিয়াতিটা বললেন, কিন্তু সই জালিয়াতিটা কি একটু সফট কেস হয়ে গেল না? ওর এগেইনস্টে তো আরো অনেক হার্ড কেসেস রয়েছে, সেগুলো কি করে সফট কেস হতে পারে? আপনার সই আমি জাল করছি, মানে আপনি যেটা বলছেন আপনার অস্তিত্বটাকে আমি নিয়ে নিচ্ছি। যে একজন দুজন নয় 14 জনের অস্তিত্বটাকে কেড়ে নিতে পারে, সে আর কি কি অপরাধ করতে পারে? সে তো নিজের হাতে মানুষের গলা কেটে দিতে পারে। আপনি সেই দিক থেকে দেখুন, আমাদের আইনে একটা জিনিস দেখুন, সব থেকে বড় অপরাধ কোনটাকে ধরা হয়? খুন ধর্ষণ ধরা হয় না, কিন্তু আত্মহত্যা করার চেষ্টা। অর্থাৎ মানুষ যে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, সে যদি নিজেকে মেরে দিতে পারে, তাহলে সে আর কাউকে মারতে কোনো ভয় পায় না। এনি সুইসাইডাল অ্যাটেম্পট ইজ দ্য ডেঞ্জারাস এলিমেন্ট আইনের চোখে, খোঁজ নিয়ে দেখবেন এটা। তাহলে যে মানুষটা কোনো সর্বোচ্চ লেভেলের অপরাধ করতে গিয়ে, অন্য মানুষের অস্তিত্ব কেড়ে নিতে গিয়ে যার হাত কাঁপছে না, বুক ফুলিয়ে সাংবিধানিক জায়গাটাকে অস্বীকার করে যেটা করতে পারছে, সে কোন কোন অপরাধ না করতে পারে? গরু চুরি, কয়লা চুরি, মানুষের উপর অত্যাচার, ভোট পরবর্তী হিংসার প্ল্যান, এগুলো তার কাছে জলভাট, নস্যি। আমি সেই ইম্পর্টেন্সের জায়গা থেকে এই সই জালটাকে বলছি সব থেকে মারাত্মক কাণ্ড। সুতোশীলা, অভিষেক ব্যানার্জি যদি গ্রেফতার হয় তাহলে কোন জেলে ওনাকে রাখা হবে? আমার তো মনে হয় ওকে সোনারপুর জেলে নেই রাখুক না, দেখুক না কিরকম এখানে অবস্থায় করে রেখেছিল। ওরা 15 বছর ধরে তো সবকিছুর উন্নয়ন করেছে, জেলের উন্নয়ন কিরকম হয়েছে। একটা পাড়ার পেঁচো মস্তান বল, পিছন থেকে পুলিশ সরে গেছে, ভয়ে এখন বাথরুম অব্দি যেতে পারে না, সে কোন জেলে থাকবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। পারেনও বটে আপনারা। সুতোশীলা, সুজিত বোস জেলে গিয়ে ফার্স্ট ক্লাস ট্রিটমেন্ট চাইছে, অ্যাটাচ টয়লেট, ফ্যান, মশারি, বই, রোজ বাড়ির খাবার। অভিষেক ব্যানার্জি গ্রেফতার হলে কি চাইবে? এরা বড্ড মিস করছে, পিসিকে এখন মুখ্যমন্ত্রী হিসেবে দরকার ছিল। ওই এক মাননীয় বিচারপতি বলেছিলেন না যে এসএসকেএম এখন এই যে অপরাধীদের আছে তাদের একটা খুব সুন্দর মুক্তাঞ্চল হয়ে গেছে, তাদের সেফ আশ্রয় হয়ে গেছে। তো এরা এখন সেই জায়গাটা চাইছে। অভিষেকও তো দেখুন না, ওই ডিম টিম খেয়ে ফুলের গায়ে মূর্ছা যাওয়ার মতো দুটো হসপিটালে ছুটেছিল, আর তারপর মমতা বুক চাপড়াচ্ছিল যে আমাদের ভর্তি নিতে হবে, ভর্তি নিতে হবে। তো এদের তো অবস্থা সেই রকম। কোনোদিন তো মানুষের মাঝখানে নেমে এরা রাজনীতি করেনি, বা মানুষের সেই জায়গাটা এরা বোঝেই না, মানুষের কষ্ট দুর্দশার কথাটা বোঝে না। আমার কথা হচ্ছে, কেউ অপরাধী, সে যদি অপরাধ না করে থাকে তাকে মুক্তি দাও, আর সে যদি অপরাধ করে থাকে তাকে জেলে পাঠালে ওই ফার্স্ট ক্লাস বন্দি এইসব কোনো ব্যাপার নয়। যেরকম সবার সঙ্গে থাকে সেরকম সবার সঙ্গে থাকুক। যখন মমতা ক্ষমতায় ছিল, এই অভিষেক পোদ্দারি করে বেড়াতো, আমাদের ইউটিউবারদের কারোর এদের বিরুদ্ধে সমালোচনা করার জন্য জেল হতো, আমাদের কোন ক্লাসের মর্যাদা দিত? আমাদের কোনো দিন দরকারও পড়েনি। সুতরাং ওইসব অভিষেক কি চাইবে না চাইবে, একটা অপরাধী চাইবে আর সেটা নিয়ে মানুষকে ভাবতে হবে আমার আপনার ট্যাক্সের পয়সায়, ওটা হয় না। বরং আমি বলবো, অভিষেক যে কথাটা বলেছিল এখন অভিষেকের উপর সেইটা অ্যাপ্লাই করা উচিত। এই মাথার মাঝখানে এখানে কি একটা করে দিতে বলেছিল না, যে ওইসব বিচার টিচারের দরকার নেই? তো অভিষেকের বিরুদ্ধে তো এখন প্রসঙ্গ উঠছে, এখন সেইটা করে দেওয়া হবে নাকি? সেই প্রশ্নটা উঠুক না এবার। শুদ্ধশীলদা, আজকে এই মোমেন্টে আপনার সাথে যেখানে বসে আছি, আমার আপনাকে শেষ প্রশ্ন, আজকে থেকে নিয়ে ঘড়ির কাঁটা, আজকে না, ঘড়ির কাঁটা তো অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে, আপনার কি মনে হয় রাজনীতি মহল বলছে যে কোনো সময়, আজ বিকেল হোক কাল সকাল হোক, এরকম যে কোনো সময় অভিষেক ব্যানার্জি গ্রেফতার হতে পারে, 15ই জুনের মধ্যে গ্রেফতার হতে পারে। আপনার মুখ থেকে লাস্ট শুনবো, আপনার কি মনে হয় অভিষেক ব্যানার্জি কবের মধ্যে গ্রেফতার হতে পারে? আবারও বলছি, আমি হাওড়া ব্রিজে বসে থাকা কোনো তোতা পাখি বলার লোক নয়, সুতরাং আমি এগুলো কি করে বলবো। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি বলেন, সেখানে একটা জিনিসই হচ্ছে, আমরা আইনের যে বিষয় জানি যে আপনাকে 3বার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, আপনি 3বার লিগ্যাল নোটিশ ফেল করেছেন, এবং আপনি যে সেখানে ফেরেববাজি করছিলেন, আপনার যে একটা অসভ্য মতলব ছিল সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। আপনাকে যখন প্রথমবার নোটিশ করা হলো, তারপরেই সোনারপুরে এসে হেলমেট টেলমেট পরে নাটক করে একটা ঢিল ছুড়িয়ে দিয়ে আপনি দেখাতে চাইলেন আপনি অসুস্থ 15 দিন আসবেন না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আপনার কোনো অসুস্থতা নেই। যে মুহূর্তে আপনার পার্টি ভেঙে গেল, ঋতব্রতরা ফান্ড নিয়ে নেবে, লোগো নিয়ে নেবে, আপনি ছুটতে এসে পিসির বাড়িতে বৈঠক করতে পারলেন। আপনাকে সেকেন্ড নোটিশ করা হলো, আপনি 2 দিন আগে ভয়ে পালিয়ে গেলেন দিল্লি।
আপনি দিল্লি যেতে পারছেন আর ভবানী ভবন যেতে পারছেন না। আপনাকে থার্ড নোটিশ করা হলো, আপনি ফেল করলেন, এবং আপনিও খুব ভালো করে জানেন আপনি কলকাতায় নামলেই আপনি অ্যারেস্ট হবেন, আপনার ঘেঁটি ধরে জেলে পোড়া হবে। সেই জন্য কালকে দিল্লি এয়ারপোর্টে এসে আবার ল্যাজ গুটিয়ে অন্যদিকে ছুঁচোর মতো পালিয়ে গেলেন। সুতরাং এটা তো একটা ফ্যাক্টর রয়েছে। 2 নম্বর যেটা ওই সাইবার ক্রাইম থানায় বিধাননগরে হয়েছে, সেখানে প্রোটেকশন নিয়েছে, কিন্তু সেখানে প্রোটেকশনে কি বলা হয়েছে, ভাই তুমি দেশ ছেড়ে যেতে পারবে না। মানে মাননীয় বিচারপতিরাও বুঝতে পারছেন যে কত বড় ক্রিমিনাল, কত বড় অন্যায় করেছে। 15 জুন যে ইডি যে মামলাটাই ডেকেছে, সেখানে তো অলরেডি ওর কোম্পানির যে সিও আছে কালীঘাটের কাকু চলে গেছে জেলে। ভয়েস স্যাম্পল টেস্ট অনেকদিন আটকে রেখেছিল, জাস্টিস অমৃতা সিনহা একদম করে দিয়েছেন মা দুর্গার মতো। সুতরাং ওখানেও ফাঁসছে, জানে খুব ভালো করে জেলে যাবে। কোটি কোটি টাকার সম্পত্তি সিজ হয়েছে ওই মামলাটায়, আর তারপর তো একটার পর একটা কেস আছে। সুতরাং অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়েছে এটা এখন আর কোনো খবর নয়, অভিষেক ব্যানার্জি কেন অ্যারেস্ট হচ্ছে না এইটা এখন খবর।